মেজর মেহেরাত সাদাফকে রিজেক্ট করার কারণ কি? শান্ত স্বরে জিজ্ঞাসা করে, সরু চোখে সামনের দিকে চেয়ে উত্তরের অপেক্ষা করতে লাগলো মেহেরাত। আপনাকে রিজেক্ট করার কোনো কারণ নেই, আমি বিয়ে করতে চাই না। নিজেকে ধাতস্থ করে নিচে তাকিয়ে উত্তর দিল স্রোত। সামনে বসে থাকা ব্যক্তির ওই ধূসর বর্ণের চোখগুলোয় কিছু আছে। যতবারই তাকানোর সাহস করে খেই হারিয়ে ফেলে স্রোত। কেন চান না? হোয়াটস রং উইথ ইউ? অ্যাকর্ডিং টু অল ইনফরমেশন ইউ আর নট ইন অ্যানি রিলেশনশিপ, দেন হোয়াই? রাগান্বিত স্বরে বলল মেহেরাত। আমার বিয়েতে ভয় কাজ করে। ইউ ক্যান সে আই হ্যাভ এ ফোবিয়া, গ্যামোফোবিয়া। বলে সামনের দিকে তাকালো স্রোত, কিন্তু বিধিমাম ওই চোখ দুটি কড়া চোখে তার দিকে চেয়ে আছে। সাথে সাথে নজর ঘুরিয়ে ফেললেও স্রোত বুঝল তার কথা শুনে সামনের ব্যক্তি অনেকটাই অবাক হয়েছে। হোয়াট? হ্যাভ ইউ গন ম্যাড? একজন মেডিকেল স্টুডেন্টের বিয়েতে ফোবিয়া? লাইক সিরিয়াসলি? অবাক কণ্ঠে বলল মেহেরাত। সরাসরি বলি, স্রোত এবার সাহস জুগিয়ে সামনের দিকে তাকিয়ে টেবিলের নিচ থেকে নিজের হাত বের করে টেবিলের উপর রেখে সুন্দর করে বসলো। বলতে শুরু করলো। আমি খুব কাছ থেকে সংসারের অশান্তিগুলো দেখেছি, খুব ছোট্ট ছোট্ট টপিক নিয়ে ঝামেলা বাঁধতে দেখেছি, ইস অ্যান্ড এভরি টপিক্স নিয়ে ঝগড়া হতে দেখেছি। আমার বাবার চোখে কখনো আমার মায়ের প্রতি সম্মান দেখিনি, শ্রদ্ধা দেখিনি। আমার মায়ের জন্ম যেন সংসারে কাজ করার জন্যই হয়েছিল। আমার মাকে কখনো আমি সুখী হতে দেখিনি। আমি বিয়েকে ভয় পাই, খুব ভয় পাই। এত হাসি খুশি একটা মেয়ের মধ্যে যে এত কষ্ট লুকিয়েছিল কে জানতো। মেহেরাত অনেকটাই অবাক হয়েছে। এতদিনে অনেক চেষ্টা করেছে স্রোতের সাথে সামনাসামনি বসে কথা বলার, কিন্তু স্রোত গুরুত্ব দেয়নি। তাছাড়া স্রোত মেডিকেলের 5th ইয়ারের স্টুডেন্ট, 2 মাস পর তার ফাইনাল প্রফেশনাল এক্সাম। তাই খুবই প্রেশার যাচ্ছিল। আজকে ছুটির দিন ছিল। তাছাড়া গতকাল রাতে মেহেরাদের মা ফোন করে জোর করায় সে রাজি হয়েছে। তাই আজকে একটা রেস্টুরেন্টে এসেছে মেহেরাত আর স্রোতস্বিনী। আচ্ছা তাহলে আজকে উঠি। মেহেরাতকে চুপ থাকতে দেখে স্রোত চলে যাওয়ার কথা বলল। বিয়েটা 8 দিন পরই হচ্ছে। আমার ছুটি আর 10 দিনের। মায়ের অসুস্থতার জন্য এইবার জরুরি ছুটি নিয়ে এসেছি। জানি না আবার ছুটি কবে পাই। মাথায় রাখবেন কথাটা। স্রোত চলে যাওয়ার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিল। মেহেরাত এই কথা শুনে করুণ চোখে তাকালো স্রোত। আপনার ভয় কাটানোর জন্যে হলেও আপনাকে চাই স্রোতস্বিনী। আপনার ভুল ভাঙানোর জন্যে হলেও আপনাকে আমার চাই। গাঢ় কণ্ঠে বলল মেহেরাত। তারপর সে বিল পে করে উঠে গেল। যেতে যেতে বলল, আসুন আপনাকে নামিয়ে দেই। স্রোত যেন এই কথা শুনলই না। সে তো আটকে আছে মেহেরাদের ওই কথাগুলোই। কি যেন ছিল ওই গাঢ় কণ্ঠে। মেহেরাত দূর থেকে দেখে স্রোত ওই জায়গাতেই এক ধ্যানে দাঁড়িয়ে আছে। মজা করে স্রোতের সামনে তুড়ি বাজাতেই স্রোত চমকে উঠল। কি হয়েছে বুঝতেই লজ্জে লাল হয়ে গেল স্রোত। বাঁকা হেসে মেহেরাত বলল, এত তাড়াতাড়ি আমার প্রেমে পড়ে গেলেন স্রোতস্বিনী? আমার তো সুবিধাই হলো। আমি স্রোত, সব কিছু ভাসিয়ে দিই, কিন্তু নিজে সহজে ভাসি না। কড়া স্বরে বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল স্রোত। মেহেরাত হাসলো আর বাড়িতে যেতে যেতে ভাবতে লাগলো। মেজর মেহেরাত সাদাফের উডবি তেজস্বী না হলে কি মানাতো? গাড়ি চলছে আপন গতিতে তার নিজস্ব গন্তব্যে। মেহেরাত ড্রাইভ করছে। তার পাশে বসে স্রোত বাহিরের দিকে তাকিয়ে আছে, যেন কিছু ভাবছে। সে গাড়িতে উঠতে চায়নি, মেহেরাতই জোর করে উঠিয়েছে। স্রোত যখন উঠতে চাচ্ছিল না, এক পর্যায়ে মেহেরাত বলে উঠল, পাবলিক প্লেসে আপনাকে কোলে নিতে বাধ্য করবেন না আমায় স্রোতস্বিনী। স্রোত অবাক হয়ে তাকালো মেহেরাদের দিকে। মেহেরাত বাঁকা হেসে বলল, আপনাকে কোলে নিতে আমার কোনো সমস্যা নেই। আমি তো এক পায়ে দাঁড়ানো, কোলে নিতে। এখন আপনার ইচ্ছে। স্রোত ভাবছে এই লোক দুষ্টুমিও করতে পারে। বেচারা আবার বলল, আসুন স্রোতস্বিনী, কোলে নেই। রাগান্বিত চোখে মেহেরাদের দিকে তাকিয়ে গাড়িতে উঠল স্রোত। মনে মনে সে মেহেরাদের 14 গোষ্ঠী উদ্ধার করতে ভুলল না। মেহেরাদ যেন উচ্চস্বরে হাসতে গিয়েও হাসল না। গাড়িতে পিন পতন নীরবতা চলছে। নিজ গন্তব্যে, গন্তব্য স্রোতের বাসা। স্রোত বাহিরে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে সে এই ব্যস্ত শহরের মানুষ যানবাহনগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে।
কিন্তু তার মনোযোগ অন্যদিকে। সে ভাবছে তার কি করা উচিত। আজকে এটা বুঝে গিয়েছে যে বিয়ে তাকে করতে হবে, আর এই বদ লোকটাকেই করতে হবে। তখনই মেহেরাত গলা ঝাড়ি দিয়ে স্রোতের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। স্রোত একটু নড়েচড়ে বসলো। মেহেরাত বলল, আপনাকে লজ্জা পেলে কিন্তু দারুণ লাগে স্রোতস্বিনী, ইচ্ছে করে ছুঁয়ে দেই। আচ্ছা স্রোত, আমি যদি তোমাকে একটু ছুঁয়ে দেই, তুমি কি বেশি রাগ করবে? শেষের কথাটাই যেন কিছু ছিল। স্রোত থমকে গেল। মেহেরাত কি তাকে তুমি বলে সম্বোধন করলো? সবাই তো স্রোত বলে ডাকে, কই কখনো তো এমনও লাগেনি। নেশাক্ত কিছু মেশানো ছিল নাকি ওই কণ্ঠে? কি ভাবছেন? স্রোতকে অন্য মনস্ক দেখে মেহেরাত জিজ্ঞাসা করলো। স্রোতের ধ্যান ভাঙতে আমতা আমতা করে বলল, কই কিছু না। স্রোত নিজেই নিজের কাণ্ডে অবাক। যে স্রোত কোনোদিন কাউকে পাত্তা দেয় নাই, সে কিনা এই লোকের কথায় গলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। স্ট্রেঞ্জ। গাড়ি থামলো স্রোতের বাড়ির সামনে। স্রোত নামতে নিলেই মেহেরাত বলল, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। কোন প্রশ্ন? আমি আপনাকে ছুঁয়ে দিলে কি আপনি রাগ করবেন? স্রোত এই প্রশ্নটা আবার আশা করেনি হয়তো। সে রাগী চোখে তাকিয়ে বলল। অসভ্য লোক। মেহেরাত জোরে জোরে গা দুলিয়ে হাসতে শুরু করলো। স্রোত চোখ ছোট ছোট করে মেহেরাদের হাসি দেখছে। মানুষের হাসি শব্দও এত সুন্দর জানা ছিল না। পরে নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়ে ধ্যাত। বলে বাড়ির ভিতরে চলে গেল। তারপর মেহেরাদও বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করলো। সিরাজ সাখাওয়াত এবং লাইলা সাখাওয়াতের 2 মেয়ে। বড় মেয়ে স্রোতস্বিনী আর ছোট মেয়ে বান্ধবী। স্রোতস্বিনী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 5ম বর্ষের স্টুডেন্ট, আর বান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1ম বর্ষের স্টুডেন্ট। 4 বছর আগে ওদের মা লাইলা সাখাওয়াত লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সিরাজ সাখাওয়াত বদমেজাজি মানুষ ছিলেন। ওনার মতে মেয়েদের জন্মই শুধু ঘর সংসারের কাজ করা। স্রোতস্বিনী আজকে এই জায়গায় তার সম্পূর্ণ ক্রেডিট তার মায়ের। তার মায়ের ইচ্ছে ছিল 2 মেয়ে মানুষের মতো মানুষ হবে, প্রতিষ্ঠিত হবে। স্রোত যখন 1ম বর্ষে তখন তার মা মারা যায়। তখন থেকেই তার সাথে তার বাবার দূরত্ব বাড়ে। সে মনে করে তার বাবার জন্যই মা বেশি দিন বাঁচতে পারেনি। সিরাজ সাহেব স্ত্রীর মৃত্যুর পর বদলে গেছেন। চুপচাপ থাকেন, কারোর সাথে রাগারাগি করা তো দূরের কথা, প্রয়োজনের বেশি কথাই বলেন না। নিজের মতো থাকেন, মেয়েদেরকে সাপোর্ট করেন। কিন্তু স্রোত ওনার থেকে দূরত্ব বজায় রাখে। বান্ধবী পড়েছে ঝামেলায়। বাবা মেয়ের এই নীরব যুদ্ধে সে সেতুর মতো কাজ করে। সে বুঝে বাবা বদলে গেছেন। অতীত। গত 15 দিন আগে স্রোত তার বান্ধবী রিমা আর নুরির সাথে কলেজ যাচ্ছিল। তার চোখের সামনে একটা সিএনজি এসে একজন মহিলাকে ধাক্কা দিয়ে চলে যায়। মহিলাটি রাস্তায় পড়ে যায়। স্রোত দৌড়ে ওনার কাছে গিয়ে দেখে উনি সেন্সলেস হয়ে গেছেন। মহিলার বয়স 50 ঊর্ধ্ব হবে। পরনে দামি শাড়ি, গলায় মুক্তোর মালা, কানেও ম্যাচিং মুক্তোর দুল। স্রোত বুঝলো উনি একজন ভালো উচ্চবিত্ত ফ্যামিলির সদস্য। স্রোত আর ওর বান্ধবীরা মিলে ওনাকে ওদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেয়। ওনার জ্ঞান ফিরতে দেরি হবে শুনে ওরা চলে যায় ক্লাসে। 2.5 মাস পরে প্রফ। এখন খুবই ব্যস্ততার সময় যাচ্ছে ওদের। ইম্পর্ট্যান্ট একটা ক্লাস করে স্রোত হসপিটালে চলে আসে। ক্লাসে ওর মন বসছিল না। ওই মহিলার জ্ঞান ফিরল কি না, তাই সে চলে আসছে। ক্লাস নোটস অন্যদের থেকে রাতে নিয়ে নেবে। হসপিটালে এসে জানতে পারে ওই মহিলার জ্ঞান ফিরেছে। মাথায় আর হাতে ব্যান্ডেজ করা। স্রোত ওনার কাছে গেলে নার্স বলে, কোথায় গেছিলেন আপনি? জ্ঞান ফিরে কি জ্বালানোটাই জানাচ্ছিল। উনি নাকি বাড়ি যাবেন। এই অবস্থায় কিভাবে একা বাড়ি যাবেন? অনেক কষ্টে শান্ত করে ঘুম পাড়িয়েছি, না হয় মাথায় আরো প্রেশার পড়ত। আচ্ছা আপনি যান, আমি আছি এখানে। বলে মহিলাটির পাশে বসে পড়ল স্রোত। মহিলাটির মুখের দিকে তাকিয়ে রইল স্রোত। কি মায়া ভরা চেহারা ওনার, ঠিক স্রোতের মায়ের মতন। ওনাকে দেখে স্রোতের তার মায়ের কথা মনে পড়ল। লাইলা বেগম সহজ সরল হাসি খুশি মানুষ ছিলেন। জীবনে দুঃখ কষ্টকে তিনি পাত্তা দিতেন না, বলতেন, একদিন সব ঠিক হয়ে যাবে। স্রোত তাচ্ছিল্যের সাথে হেসে বিড়বিড়িয়ে বলল, মা সব তো ঠিক হলো, কিন্তু তুমি দেখে যেতে পারলে না? এ মেয়ে কাঁদছো কেন? মহিলাটি জিজ্ঞাসা করল। মায়ের কথা ভাবতে ভাবতে স্রোত খেয়াল করেনি ওনার ঘুম ভেঙে গিয়েছে। চোখের পানি মুছে হেসে বলল, না আন্টি, তেমন কিছু না। মায়ের কথা মনে পড়ছিল। তো আপনি কেমন আছেন এখন? কি জন্য রাস্তার মধ্যে যাচ্ছিলেন বলুন তো? আর একটু এদিক ওদিক হলে কি না কি হয়ে যেত।
মহিলাটি যেন স্রোতের শেষের কথা শুনলেনই না, জিজ্ঞাসা করলেন, তোমার মা নেই? না, 4 বছর আগে আমাদের ছেড়ে অচেনপুর চলে গেছেন, যেখান থেকে আর কখনো ফিরবেন না। বাসায় কে কে আছে তোমার? বাবা, ছোট বোন আর আমি।